আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সেভেন কলেজের সেভেন কলেজ কেমিস্ট্রির এটি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটি হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি। সলিড স্টেট কেমিস্ট্রির নাম শুনলেই যে বিষয়টা মাথায় আসে সেটি হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রির যে বিষয়টা আলোচনা করলে বা নাম শুনলেই যেটা মাথায় আসে সেটি হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রির সাথে ক্রিস্টালোগ্রাফির একটি ডিরেক্ট মানে কম্বিনেশন রয়েছে। সো ইন টার্মস অফ বেসিক পয়েন্ট, যদি আপনি সলিড স্টেট কেমিস্ট্রিকে সঠিকভাবে শিখতে চান তাহলে সেক্ষেত্রে যে বেসিক বা যে ফান্ডামেন্টাল টার্মিনোলজি গুলো আপনাকে শিখতে হবে ইন টার্মস অফ কেমিস্ট্রি, ঠিক সেম জিনিসগুলো ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রেও আপনাকে শিখতে হবে। কারণ যদি সলিড স্টেটস এর যে টার্মিনোলজি গুলো, এই টার্মিনোলজি গুলোর শতভাগই কিন্তু ইউজ হয়েছে ক্রিস্টালোগ্রাফিতে। সো ক্রিস্টালোগ্রাফি এবং সলিড স্টেট কেমিস্ট্রিকে যদি বুঝতে হয় তাহলে এর যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটার সাথে আরেকটা কিন্তু ইন্টার রিলেটেড। So point keep in this point in your mind. You should learn each and every basic points to understand the solid state chemistry clearly. তো আমরা এই সেভেন কলেজের যে সলিড স্টেট কেমিস্ট্রির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা প্রথমে দেখব। আর তার আগে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে নিই। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনার একাডেমিক যে প্রবলেমগুলো রয়েছে, একাডেমিক যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি এখান থেকে লজিস্টিক সাপোর্ট পাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি শুধু একাডেমিক না, এর বাইরেও আরো প্রফেশনাল সাপোর্ট গুলো পাবেন, যেখানে হচ্ছে ম্যাসিভ ম্যাসিভ সাপোর্ট দেওয়া হয়েছে। এটা কেন কেন আমরা ডেডিকেটেড করেছি এটাকে? এটাকে ডেডিকেটেড করেছি এই কারণে যে আজকে বাংলাদেশের যে প্রান্তে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখার মতো সামর্থ্য রাখে না, তাদের কাছেও যেন আমরা কোনো এক সময় রিচ করতে পারি, তাদের কাছে যেন আমাদের এডুকেশনের এই যে হেল্পটা পৌঁছে যায়। এটি টেকনোলজি বা ইন্টারনেটের মাধ্যমে যেমন আমরা মানে পৌঁছার চেষ্টা করছি, ঠিক ফিজিক্যালিও আমরা সেভাবে রিচ করার চেষ্টা করছি। এটি একটি সহজ জার্নি না, এটি একটি ডিফিকাল্ট জার্নি। তো এখানে আমরা প্রচুর পরিমাণ স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে থাকি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ভবিষ্যতে হয়তো আরো বেশি ইয়াং এবং স্মার্ট এবং ইন্টেলিজেন্স পিপুল আসবে, যারা এই কার্যক্রমটাকে, এই মিশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো আপনি যদি মনে করেন যে আপনি কোয়ালিফাইড একজন স্টুডেন্ট, আপনি যদি মনে করেন যে ইউ হ্যাভ দ্য পেশেন্স টু স্টার্ট টু টিচ পিপল, টু প্রোভাইড দ্য প্রপার গাইডেন্স টু বিকাম এ সাকসেসফুল পারসন, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যে আমাদের যে চেকিং পয়েন্ট গুলো আছে সেই চেকিং পয়েন্ট গুলো স্যাটিসফাই করলে ডেফিনেটলি আমরা আপনাকে আপনার জন্য অপশন ক্রিয়েট করতে পারি। সো ইউ ক্যান অলসো স্টার্ট উইথ আস। এই জার্নি দেশের আপামর যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর কাছে রিচ করাও একটা সাপোর্ট আমাদের রয়েছে, তাদেরকে স্বাবলম্বী করে তোলা। কারণ আজকের ডিজিটালাইজেশনের এই যুগে আপনি কোথায় অবস্থান করছেন দিস ইজ নট ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে আপনার স্কিল কি রয়েছে, সে তাকে স্কিল আপ করতে পারলেই হয়। এই বৃহৎ জনগোষ্ঠী, একে যদি স্কিল আপ করা যায় তাহলেই কিন্তু আহ, মানে সফলতা নিশ্চিত। আর সফলতা নিশ্চিত বলতে হচ্ছে যে যাকে আপনি স্কিল আপ করবেন তার সফলতা যদি নিশ্চিত হয় তাহলে আপনার সফলতা নিশ্চিত। সবসময় বিষয়টা এরকম যে আপনি যদি নিজে সফল হতে চান তাহলে অন্যকে সফল হতে সহায়তা করতে হবে, অন্যের সাকসেস আপনার সাকসেস, বিষয়টা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলা হয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখন হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটি হলো যে আমাদের এই যে প্রোগ্রাম, সেভেন কলেজ বলেন বা এনইউ বলেন, আমাদের আজকের আলোচনার বিষয় এই সেভেন কলেজ এবং এনইউ থেকে আমরা কার্যক্রমগুলো সবগুলো কোথায় পাবো? এই যে বাটনটা দেখতেছেন, এই বাটন থেকে সবগুলো পাবেন। আপনার যেটি দরকার সেই পেজে ঢুকে ওখানে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি কাজ করলেই আপনার কন্টেন্ট গুলো আপনি পেয়ে যাবেন। যা দরকার সাবজেক্ট থেকে শুরু করে কোর্স ফি, টিউশন ফি, ডিটেলস আছে, রেজিস্ট্রেশন প্রসেস, সব এভরিথিং। আমি ওদিকে যাচ্ছি না। সো ডিটেলস গুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে প্রতিটা পেজের সাথে রেজিস্ট্রেশন ফর্ম আছে। সো আপনি গেলেই রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাবেন। যেমন যদি একটা মানে সেভেন কলেজে ঢুকি, সেভেন কলেজে ঢুকলে আপনি এর যে পেজটা, এই পেজটা পেয়ে যাচ্ছেন। এখানে পেজের সাথে দেখেন যে স্টার্ট ইউর ক্লাস, সাজেশনস, হ্যাঁ, রেকর্ড অ্যান্ড সলভ ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং এখানে জিওলজিটা অ্যাড করা নাই, তত জিওলজিটা আবার রয়েছে। তিনটা সাবজেক্টের সাপোর্ট দেওয়া হয় এখান থেকে। এবং তিনটা সাবজেক্টের বেশ কিছু মেরিটোরিয়াস এবং ডেডিকেটেড এবং ফ্যাশনেবল লার্নার্স
এবং হচ্ছে যে টিচার্স আর কানেক্টেড উইথ আস, সো দে আর প্রোভাইডিং কন্টিনিউয়াস সাপোর্ট টু সার্ভ দ্য স্টুডেন্টস অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড সেভেন কলেজ। একটা বিষয় আমরা আমরা খুব ক্লিয়ারলি মাথায় রাখি, সেটি হচ্ছে যে আপনি নিজেকে যেভাবে দেখবেন আজকের দিনে, জাস্ট রাইট নাও, আপনি যেভাবে নিজে দেখছেন আপনার ফিউচার কিন্তু সেটি। সো আজকে এই গ্লোবালাইজেশনের বা ডিজিটালাইজেশনের যুগে আপনি কোথায় পড়তেছেন, কোথায় থাকেন, এগুলো কোনো ম্যাটার করে না। ম্যাটার করে সেটি হচ্ছে যে আপনি কি সাপোর্ট দিতে পারেন, আপনি কি ধরনের প্রবলেম সলভ করতে পারেন। হ্যাঁ, আপনার আপনার যে নলেজ, সেই নলেজটা দিয়ে আপনি কি সলভ করতে পারেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আজকের দিনে। হ্যাঁ, এবং আপনি যদি গোটা ওয়ার্ল্ডের খবর রাখেন তাহলে দেখবেন যে সার্টিফিকেট নেই, কিন্তু স্কিলের কারণে অনেক বড় বড় কোম্পানিতে অনেক লোক কাজ করছে, বিকজ অফ নলেজ, বিকজ অফ স্কিল। তো এই ধরনের একটা মানে স্কিল আপনাকে আপনার সাবজেক্ট থেকে শিখে আসতে হবে। আর এটিকে যদি শতভাগ ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আপনার সাবজেক্টের পাশাপাশি আপনাকে টেকনিক্যালি সাউন্ড হইতে হবে। মানে আইসিটির উপরে, দ্যাট ইজ কম্পিউটার সায়েন্সের উপরে, দ্যাট ইজ কম্পিউটারের বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে, অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, এটার উপরে আপনাকে স্কিল হইতেই হবে। আদারওয়াইজ আপনি কোথাও কিন্তু ভালো করতে পারবেন না। কারণ ইচ অ্যান্ড এভরি প্রতিষ্ঠান উইদিন ভেরি সোন সবগুলো ডিজিটালাইজড হয়ে গেছে, অলমোস্ট হচ্ছে। যেগুলো বাকি আছে সেগুলো হয়ে যাবে। সো ওই জায়গায় যে যদি আপনাকে কোনো প্রোগ্রাম শেখার মতো সময় আপনাকে কেউ দিবে না। আপনি যখনই জয়েন করবেন তখন সবাই ধরে নিবে যে আপনি এগুলো শিখে আসছেন। সো অনার্স মাস্টার্স স্টুডেন্ট এটি মাথায় রাখতে হবে, যারা আছেন তাদেরকে, যে এখান থেকে আপনাদেরকে ডেভেলপ হয়ে আসতে হবে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে সামনের দিকে এগোতে হবে। আশা করছি যে এর পুরো যে রেসপন্সিবিলিটি এবং যেটি রয়েছে সেটি আপনি দেখে বুঝে সামনের দিকে প্রতিটা স্টেপ নেবেন, এবং আমরা আপনার সাথে রয়েছি আপনার এই পুরো জার্নিতে। জব প্রিপারেশন থেকে শুরু করে অন্যান্য বাইরে বিদেশের যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট, ভিসা থেকে শুরু করে সব ধরনের প্রসেসগুলোর সাপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এটি আমাদের একটা ওয়েলকাম ভিডিও ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আমরা ক্লাস 7-এর মানে ক্লাস 7 কলেজের কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম। সেই কন্টেন্টেরই আলোকে হচ্ছে যে আমাদের এই আলোচনাটা। এবং এখানে এই পেজে আসলে আপনি সবগুলো ডিটেলস পেয়ে যাবেন, এখানে 7 কলেজের সবকিছু দেওয়া আছে। তো 7 কলেজ কেমিস্ট্রিতে আমরা চলে যাচ্ছি। এই 7 কলেজ কেমিস্ট্রির এখানে সবগুলো দেওয়া আছে, ডিটেলস আপনি পেয়ে যাবেন আপনার যা যা দরকার। সো আই হোপ যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে যে আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি। তো সলিড স্টেট কেমিস্ট্রির আমরা শুরুটা করতে চাই, আজকের আলোচনা আমরা এখান থেকে শুরু করতে চাই। আই হোপ যে এটি এটি হচ্ছে যে একটা ভালো কনসেপ্ট জেনারেট করবে আপনাদের। সলিড স্টেট কেমিস্ট্রি, আমি আগে বলেছি সলিড স্টেট কেমিস্ট্রি জিনিসটা কি। এটি বেসিক্যালি হচ্ছে স্টাডি অফ সলিড ইন দ্য টার্মস অফ কেমিস্ট্রি। আমরা আমাদের চোখের চারপাশে মানে আমাদের পরিবেশের চারপাশে যা দেখি সবগুলো কিন্তু সলিড না, তাই না? তো যেগুলো সলিড সেগুলো নিয়ে যদি আমরা কেমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা ইন দ্য আই অফ কেমিস্ট্রি অ্যানালাইসিস করি, তাহলে যে জিনিসগুলো বের হয়ে আসবে সেটি হচ্ছে বেসিক্যালি হচ্ছে সলিড কেমিস্ট্রি, তাই তো? তো সলিড স্টেট কেমিস্ট্রি 4th ইয়ার আমরা 7 কলেজের জন্য আমাদের আজকের এই আলোচনা। আই হোপ যে এই আলোচনা আপনাদের ইন ফিউচারে একটা রেভিনিউ জেনারেট করবে। তো আমরা বেসিক্যালি 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি দুটোই কাভার করি। প্রথমেই আজকের আলোচনার যে অংশ আমরা কাভার করব সেটি হচ্ছে ল্যাটিস কি। আমি আগেই বলেছি যে যারা ক্রিস্টালোগ্রাফি পড়েছেন তাদের জন্য সলিড স্টেট কেমিস্ট্রি বোঝা অনেক ইজি হয়ে যাবে। এবং যারা সলিড স্টেট কেমিস্ট্রি পড়েছেন তাদের জন্য ক্রিস্টালোগ্রাফি বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। তো যারা শুধু বেসিক পড়েছেন তাদের জন্য এই হেল্পটা হবে। আর যারা শুধু কোশ্চিন এবং প্রশ্ন উত্তর পড়েছেন তাদের জন্য একটু সমস্যাই হবে। কারণ প্রশ্ন উত্তর আমরা পাশ করার জন্য পড়ি অনেক শর্ট সময়, কিন্তু নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে ভালোভাবে না জেনে আপনি কোথাও কোনোদিন সফল হবেন না, এটা কি গ্যারান্টি দিয়ে লিখে দেওয়া যায়। আপনি অনেস্টলি কোথাও সফল হবেন না। সো নিজের সাবজেক্টকে ভালো করে প্রথমে জানতে হবে, এটি ইওর মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। সো ফার্স্টলি, ল্যাটিস কি। রসায়নে ল্যাটিস হলে ক্রিস্টাল সলিড আয়ন বা পরমাণুর নিয়মিত ও পুনরাবৃত্ত হওয়ার বিন্যাস। তো সহজভাবে বললে এটি হলো একটি ত্রিমাত্রিক গ্রিড যেখানে প্রতিটি আয়ন বা পরমাণু নির্দিষ্ট স্থানে অবস্থান করে। আয়নিক যৌগে ল্যাটিস তৈরি হয় ধনাত্মক ও ঋণাত্মক আয়নের বিন্যাসের মাধ্যমে। উদাহরণস্বরূপ সোডিয়াম ক্লোরাইডের আমরা যদি একটা ফিগার দেখি তাহলে এটা সম্পর্কে আপনাদের ধারণাটা আসবে যে আমরা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার দেখলে এই ল্যাটিস গুলোকে আমরা কোথায় খুঁজে পাই।
সেটি আমরা একটু দেখতে পারি। ধরেন আমরা যদি একটু ড্র করি তাহলে মনে হয় ব্যাপারটা ভালো হবে। একটা ড্র করতে পারলে সুবিধা হয়। আচ্ছা দেখি ড্র করে আপনাদেরকে বোঝানো যায় কিনা। ধরেন আমরা এরকম একটা রেক্টাঙ্গল নিলাম, আর একটা নিলাম এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। এখন আপনি এটাকে দিয়ে দিলেন, এটা থ্রি মাত্রিক একটা আমরা প্যানেল আঁকলাম, এটাকে এটার সাথে জয়েন করে দেন। তো এইটার ক্ষেত্রে আমরা যদি এখন এরকম করে ভাগ করি, তাহলে এরকম করে ভাগ করি, তাহলে এটা এই পর্যন্ত চলে আসবে, এটা এই পর্যন্ত চলে আসবে। এইগুলো কিন্তু এক একটা করে সারফেস, এগুলো এক একটা করে সারফেস, এই সারফেসের এগুলো একটা সারফেস, এটা একটা সারফেস, হ্যাঁ, এটা একটা সারফেস, আবার এইটা একটা সারফেস। তো এই যে সারফেস, এই সারফেসের যে 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 আয়নগুলো, আয়নগুলো যে এই ত্রিমাত্রিক স্টেজে যে পূর্ণ বিন্যাসিত হয়, রিঅ্যারেঞ্জ হয়, এই সেই রিঅ্যারেঞ্জ হওয়াটাই হচ্ছে আমরা, সেই রিঅ্যারেঞ্জের যে ঘটনা, সেটি কি আমরা ল্যাটিস হিসেবে বলি যে ক্রিস্টাল সলিডে আয়ন বা পরমাণু নিয়মিত ও পুনরাবৃত্ত হওয়া বিন্যাস। হওয়া বিন্যাস মানে কি, যে এই আয়নগুলো চারিদিকে স্ক্যাটার্ড হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং ছড়িয়ে পড়ার যে অ্যারেঞ্জমেন্টটা, সেটি বেসিক্যালি হচ্ছে ল্যাটিস। তার মানে আরো সহজভাবে যদি বললি আমরা, ল্যাটিস মানে হলো একটা সলিডের মধ্যে আয়নগুলো ত্রিমাত্রিক ত্রিমাত্রিক জায়গায় বিন্যাসিত হওয়ার যে প্রক্রিয়া, বা বিন্যাসিত হওয়ার যেটা সেটি থাকে, সেটি হলো ল্যাটিস। ল্যাটিস হলো যে কাঠামোতে আয়নগুলো শক্তভাবে জড়িত থাকে, অর্থাৎ একটা সলিড স্ট্রাকচার, সলিড স্ট্রাকচারের ভিতরে আয়নগুলো বিন্যস্ত থাকে। অর্থাৎ আরো সহজভাবে বললে, একটা সলিড স্ট্রাকচারে আয়নের যে বিন্যাস সেটি হচ্ছে ল্যাটিস। এক কথায় মনে রাখেন, একটা সলিড স্ট্রাকচারে আয়নের যে বিন্যাস সেটি হচ্ছে ল্যাটিস। আই হোপ যে আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এইটা আমরা যখন আরো ডিটেলসে যাবো, তখন আরো বেশি পিকচার দিয়ে, আমরা অ্যানিমেটেড পিকচার দিয়ে আরো বুঝতে পারবো, এবং ওখানে অ্যানিমেশন দেখে আপনারা বুঝতে পারবেন যে ল্যাটিস গুলো কিভাবে মুভ করে, সেটিও বুঝতে পারবেন। এবার আসি আমরা ল্যাটিস এনার্জি। তো ল্যাটিস এনার্জি হলো যখন এক মোল আয়নিক সলিড তার গ্যাসীয় আয়ন থেকে তৈরি হয়, তখন যে শক্তি মুক্ত হয় সে শক্তি হলো আপনার ল্যাটিস এনার্জি। এখানে একটা জিনিস মনে রাখেন, যে আমরা জানি যে কঠিন, তরল, গ্যাস, তাই না? তো আপনি যদি একটা একটা সাবস্টান্সকে এভাবে চিন্তা করেন, ধরেন নিলাম আমরা একটা জিনিস নিলাম, এটাকে বলি আমরা এটা, এটি হচ্ছে এই জায়গা, হ্যাঁ, এইটা একটা জিনিস। আর একটা জিনিস নিলাম, এই যে এটা, ধরেন এইটা একটা। তো এই দুইটা যে স্পেস, এই দুইটা স্পেসের মধ্যে এখানে আছে মনে করেন, এখানে আছে গ্যাস, এখানে কি আছে, গ্যাস। আর এখানে কি আছে, এখানে মনে করেন যে লিকুইড আছে, লিকুইড, QUID। এখন আমরা চিন্তা করলাম কি, যে আমার এখানে যে গ্যাসটা আছে, সেই গ্যাসটাকে আমরা কি করব, সলিডে রূপান্তর করব, তাহলে আমরা এখানে আরেকটা ঘর আঁকি, হ্যাঁ, এটা মনে করেন সলিড। তাহলে এইখান থেকে আপনি যখন এইটাকে সলিডে রূপান্তর করবেন, এটাকে যখন রূপান্তর করবেন, সলিডে রূপান্তর করতে গেলে কি হচ্ছে, এই যে গ্যাস, এই গ্যাসটা যখন সলিডে রূপান্তরিত হচ্ছে, তখন কি হচ্ছে, যে এই গ্যাসের মধ্যে কি আছে, এনার্জি আপনার হচ্ছে কিছু রিলিজ করতে হবে। রিলিজ করলেই তো সলিড হবে। গ্যাসকে যদি আপনি হিট দেন, তাহলে কি এটা গ্যাস থাকবে? আরো বেশি কি হবে, অণুগুলোর ডিস্টেন্স বেড়ে যাবে। তার মানে গ্যাসের মধ্যে যে পার্টিকেল রয়েছে, সে পার্টিকেলের মুভমেন্টটা আরো বেশি বেড়ে যাবে। আর সলিড মানে কি, সলিড মানে হচ্ছে এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে বলি আই আই এম, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, বা সংক্ষেপে বলা হয় IMF, ইন্টারমলিকুলার ফোর্স। তো এই যে ইন্টারমলিকুলার ফোর্স বা আইএমএফ, এই আইএমএফ আইএমএফটা কিন্তু অনেক বেশি থাকে হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, এবং এটা যত রিডিউস হতে থাকবে, তত গ্যাস থেকে সলিডের দিকে রূপান্তর হতে থাকবে। ক্লিয়ার? তাহলে যখন সলিড চিন্তা করতেছি, তখন কিন্তু গ্যাস থেকে যখন সলিড হবে, তখন কি হবে, তাকে এনার্জি ছেড়ে দিতে হবে। তার মানে এনার্জি রিলিজ করতে হবে। এই যে এনার্জি রিলিজ করতেছে, দ্যাট ইজ গ্যাস থেকে সলিডে রূপান্তর হচ্ছে। এই যে এটা যদি এক মোল আয়নিক সলিড তার গ্যাসীয় আয়ন থেকে তৈরি হতে যে শক্তি মুক্ত করে, সেটি হচ্ছে ল্যাটিস এনার্জি, বা বয়লের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এম এবং হচ্ছে এক্স হচ্ছে যে আপনার ই, এবং হচ্ছে MX, এবং MX এ পরিণত হচ্ছে। এই প্রক্রিয়ায় যে শক্তি মুক্ত হয় তার ইকুয়াল টু হচ্ছে ল্যাটিস এনার্জি। অর্থাৎ একটা মেটাল আয়ন, এবং হচ্ছে যে যেমন সোডিয়াম চিন্তা করতে পারেন, এখানে ক্লোরিন চিন্তা করতে পারেন, তারপরে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এটি হচ্ছে এই উৎপন্ন হওয়ার জন্য যে সলিড তো তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড তো লবণ, তাই না? এটা কিন্তু গ্যাসিয়াস মেটাল।
তো এইটা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু সলিডে পরিণত হচ্ছে। তার মানে কি হলো এখানে, এখানে যে দুটো জিনিস লক্ষ্য করেন, গ্যাস থেকে তৈরি হয়ে গেল সলিড, এখানে গ্যাস থেকে তৈরি হয়ে গেল সলিড। তো এই গ্যাস থেকে যে সলিড তৈরি হচ্ছে তার মানে কি, গ্যাস থেকে সলিড তৈরি হতে গেলে আমরা একটু আগে দেখলাম কি করতে হয়, এনার্জি রিলিজ করতে হয়। তো এখানে এনার্জি রিলিজ হয়েছে। তো এই যে এনার্জি রিলিজ করা, যে কতটুকু এনার্জি রিলিজ করবে সেটি কিন্তু বয়েল তার সূত্রের মাধ্যমে বলেছে, এবং এটা এইখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, একটা মেকানিজম আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একক কিলো জুল পার মোল চিন্তা করা হয়, আয়নগুলোর মধ্যে আকর্ষণ যত বেশি শক্তিশালী, ল্যাটিস এনার্জি তত বেশি। ল্যাটিস এনার্জি নির্ভর করে আয়নের চার্জের উপর, চার্জ বেশি আকর্ষণ বেশি, ল্যাটিস এনার্জি বেশি। আয়নের আকারের উপর, ছোট আয়ন কাছাকাছি অবস্থান আকর্ষণ বেশি, ল্যাটিস এনার্জি বেশি। এই জিনিসগুলো কিন্তু রিলেশনশিপ গুলো মনে রাখতে হবে, কোনোটার মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জানাতে হবে, তাহলে আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। এই কোশ্চিনের উত্তরে এই উদাহরণটা খুব একটা জরুরি না, এটা মাথায় রাখেন। এই কোশ্চেনের উত্তরে এই উদাহরণের এই অংশটুকু পরীক্ষায় লেখা খুব একটা জরুরি না, বাট নিজের জানার জন্য জরুরি। সো জানার জন্য এটুকু দেখে রাখবেন। বাট এই পর্যন্ত পরীক্ষার অ্যান্সার লেখার জন্য এই পর্যন্ত আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, মনে রাখতে হবে এবং খাতায় লিখতে হবে, যত মার্কই থাক না কেন। সো এই জায়গাটায় মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এই যে সলিড স্টেট কেমিস্ট্রিতে আমরা পুরো এই যে আমাদের যে ভিডিও বুক বা রেকর্ড এবং লাইভ ক্লাস, এই পুরো প্রসেসের ভিতরে আমরা কি কি জিনিস রেখেছি, আমরা হচ্ছে যে এখানে আপনার বিগত বছরের যে প্রশ্নের সমাধান, সেটির উত্তর নোটপত্র, হ্যান্ড নোট এবং হচ্ছে পিডিএফ নোট, এবং হচ্ছে কিছু জিনিস আমরা সহজভাবে উপস্থাপনের জন্য ইংলিশ মিডিয়াম বইগুলো থেকে ট্রান্সলেট করেছি, সেগুলো রয়েছে। এবং হচ্ছে যে প্রতিটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন রয়েছে। মোট কথা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি কেমিস্ট্রি শিখতে চান, তাহলে দিস ইজ দ্য রাইট প্লেস। আপনার কোনো কিছুর জন্য, কেমিস্ট্রি রিলেটেড কোনো কিছুর জন্য আপনারা কোথাও যেতে হবে না। দিস ইজ ওয়ান প্ল্যাটফর্ম ইজ মাচ মোর এনাফ ফর ইউর বেস্ট রেজাল্ট অর ইউর ডিজায়ার রেজাল্ট। দিস ক্যান এনশিওর ইউর ডিজায়ার রেজাল্ট ইফ ইউ ফলো দ্য ইনস্ট্রাকশন। যদি আপনি ঠিক মতো পড়াশোনা করেন এখানে, তাহলে আপনার হচ্ছে যে আর কোনো কিছুই দরকার হবে না কেমিস্ট্রির জন্য। আরেকটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে অনেকেই তো এই কথাও বলে যে আমরা সবগুলো সাপোর্ট দেবো। আমরা হচ্ছে পরীক্ষা পর্যন্ত সাপোর্টটা আপনি কন্টিনিউয়াসলি পাবেন এখানে। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু আমরা সিলেক্টিভ এবং টিপস ইউজ করেছি, যে টিপস গুলো আপনার কেমিস্ট্রিকে দীর্ঘদিন মনে রাখার জন্য, দ্যাট ইজ হাউ টু ট্রান্সফার ইউর ডেটা ফ্রম শর্ট টার্ম মেমোরি টু লং টার্ম মেমোরি, সেই মেসেজগুলো আমরা দিয়েছি। এবং এইটা আপনাকে হেল্প করবে যে সকল তথ্যগুলো ধারণ করতে এবং সকল তথ্যগুলো প্রয়োজন অনুযায়ী রিকল করতে, এবং হচ্ছে এটাকে ব্যবহার করে পরীক্ষায় সফলতা অর্জন করতে। সো নিজের উন্নয়নের জন্য এবং অন্যদেরকে হেল্প করার জন্য বিষয়টি শেয়ার করবেন, এবং আপনার নিজের প্রয়োজনে আপনি অবশ্যই এনরোল করবেন। এটি আমরা, this is our promise that we will make your chemistry much more better than your expectation. আপনি যেটুকু প্রত্যাশা করেন তার থেকে অনেক বেশি ডেভেলপ করে দিতে পারবো আমরা, এটুকু হচ্ছে কারণ। কারণ কেন পারবো, এই কনফিডেন্স কেন? বিকজ আপনি যখনই না এখানে ভর্তি হচ্ছেন তখনই আপনার সাথে আমাদের একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, এবং রিলেশনশিপের মাধ্যমে আমরা ডে টু ডে মনিটর করবো আপনি কি করতেছেন। সো এই প্যারাটা থাকবে আপনার হোল জার্নিতে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা একটু যেতে চাই। পরের স্লাইডে আমাদের কি ছিল, এই যে ল্যাটিসের একটা চিত্র আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, যদিও এটা অ্যানিমেটাল মানে অ্যানিমেটেড না, ডিজিটাল না, এটি একটা স্থির চিত্র। এটা আমরা পরবর্তীতে যখন শিখবো তখন অ্যানিমেটেড ভার্সন দিয়ে শিখবো। এই দেখেন, এটা হচ্ছে সোডিয়াম। এগুলো কিন্তু যে ল্যাটিসের ভিতরে এই যে আপনার আয়নগুলোর যে বিন্যাস, সেই বিন্যাসটা কিন্তু এরকম হয়, আয়নগুলোর বিন্যাসগুলো এরকম হয়। এখানে চিহ্নগুলো ঠিক মতো আসে নাই, আপনি ধরে নেন যে সোডিয়াম গুলো প্লাস আর ক্লোরিন গুলো মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এবার আছি কঠিন পদার্থের প্রকারভেদ। কঠিন পদার্থকে বা সলিড স্টেট বা সলিড সাবস্টেন্সকে আমরা যে যতগুলো ভাগে ভাগ করতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে ভাগ করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে। বাট ইন টার্মস অফ কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ, অ্যাজ পার ইউর সিলেবাস, আমরা এগুলোকে কতগুলো ভাগে ভাগ করছি। যেমন আয়নিক কঠিন পদার্থ, যেটাকে আয়নিক বন্ডের মাধ্যমে গঠিত হয়, সেগুলোকে আয়নিক কঠিন পদার্থ বলি। এখানে উদাহরণগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। মেটালিক কঠিন পদার্থ, মেটালিক ধাতু যার মাধ্যমে যেগুলো তৈরি হয়। আর সমযোজী গঠন পদার্থ বা কোভালেন্ট নেটওয়ার্ক সলিড, যেগুলো কোভালেন্ট বন্ডের মাধ্যমে গঠিত হয় সেগুলো। আর একটা হচ্ছে আণবিক কঠিন পদার্থ, মলিকুলার সলিডস। এই জিনিসটা একটু কথা বলা দরকার। আণবিক কঠিন পদার্থগুলো বিচ্ছিন্ন অণু দ্বারা গঠিত, যা তুলনামূলকভাবে দুর্বল আন্তঃআণবিক বল বা ভ্যান ডের ওয়ালস ফোর্স বা ডাইপোল মোমেন্ট মিথস্ক্রিয়া বা হাইড্রোজেন বন্ধন দ্বারা একত্রিত হয়। অণুগুলোর মধ্যে সমযোজী বন্ধন শক্তিশালী হলেও অণুগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল। যেমন ধরেন পানি, এটা আমার দুর্বল প্রকৃতির বন্ধন রয়েছে। তারপরে হচ্ছে শুষ্ক বরফ, কার্বন ডাই অক্সাইড, দুর্বল প্রকৃতির বন্ধন। চিনি, দুর্বল প্রকৃতির বন্ধন। এগুলোকে বলা হচ্ছে মলিকুলার সলিড। মলিকুলার সলিড মনে থাকবে, এগুলোর নাম কি? মলিকুলার সলিড। মলিকুলার সলিডের মধ্যে কি থাকে? ভ্যান ডের ওয়ালস ফোর্স থাকে, দুর্বল প্রকৃতির বন্ধন থাকে। এগুলো কি? মলিকুলার সলিড। উদাহরণ কি? পানি, কার্বন ডাই অক্সাইড এবং চিনি। এগুলো হচ্ছে আণবিক কঠিন পদার্থ বা মলিকুলার সলিড।
এরপরে আছে এটা, এটা হলো রিয়েল ভাগ, এই যে এটা আমাদের হচ্ছে বেসিক্যালি হচ্ছে ক্রিস্টালের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আলোচনা করি, তাহলে এই যে স্ফটিকার কঠিন পদার্থ বা ক্রিস্টালাইন সলিড, এটি হচ্ছে আমাদের মূল জিনিস আলোচনার। এটি হচ্ছে যে স্ফটিকার কঠিন পদার্থ হলো এমন এক ধরনের কঠিন পদার্থ যেখানে গঠনকারী অণুগুলো, কণাগুলো একই অত্যন্ত সুশৃঙ্খল, ত্রিমাত্রিক এবং পুনরাবৃত্তি, দেখেন ভাষাটা দেখেন, অত্যন্ত সুশৃঙ্খল, দ্যাট ইজ ইন অর্ডার, ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল, এবং পুনরাবৃত্তিমূলক, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সাজানো থাকে। ধরেন যদি সোডিয়াম থাকে, তারপরে একটা ক্লোরিন থাকবে, ওখানে সোডিয়াম থাকতে পারবে না, তারপরে আবার সোডিয়াম থাকবে, মানে পরপর দুটো সোডিয়াম, পরপর দুটো ক্লোরিন, এরকম হবে না। ঠিক আছে? তো এই অর্ডার গুলো মেনটেন করবে ক্রিস্টাল, মানে আমরা বলি না যে সলিড ক্রিস্টাল ক্লিয়ার, মানে কি একদম স্ট্রাকচারাল, মানে এমন গঠনগত ভাবে এবং সুশৃঙ্খল বিন্যাস থাকে এই স্ফটিকের ভিতরে। এই জন্য এটা দেখতেও সুন্দর হয় এবং অ্যারেঞ্জমেন্ট গুলো সুন্দর হয়। প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? লং রেঞ্জ অর্ডার, মানে এটি স্ফটিকের কঠিন পদার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই কণাগুলো একটি সুনির্দিষ্ট পুনরাবৃত্তিগুলো বিন্যাসে সজ্জিত থাকে, যা কঠিন পদার্থের পুরো অংশ জুড়ে বিস্তৃত থাকে। নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। এবং আয়নোস্ট্রপি, আয়নোস্ট্রপি এটা একটু জানা দরকার। এদের ভৌত বৈশিষ্ট্য যেমন তাপীয় বৈদ্যুতিক পরিবাহিতা বা প্রতিসারাঙ্ক স্ফটিকের বিভিন্ন দিক বরাবর পরিমাপ করলে ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ এরা কণাগুলো সুশৃঙ্খল বিন্যাস। যেমন ধরেন এটাকে, এই জিনিসটাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি, আয়নোস্ট্রপিকে এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম। ধরেন আমরা একটা, এইটাকে মনে করেন একটা ত্রিমাত্রিক একটা অক্ষ, অ্যাক্সিস। এই ত্রিমাত্রিক অ্যাক্সিসে আপনি যদি এরকম করে একটা ড্র করেন, এখান থেকে মনে করেন এটাকে এরকম করে ড্র করেন, তাহলে এই যে এ এবং বি তে মনে করেন এগুলো হচ্ছে পার্টিকেল, এগুলো পার্টিকেল, এগুলো পার্টিকেল, এগুলো পার্টিকেল, এগুলো পার্টিকেল, অনুরূপভাবে এগুলো পার্টিকেল, এগুলো পার্টিকেল, এগুলো পার্টিকেল, এগুলো পার্টিকেল, এগুলো পার্টিকেল, সব ছড়ানো ছিটানো আছে, র্যান্ডম পার্টিকেল এগুলো, হ্যাঁ। এখন এখানে যেহেতু এই লাইন বরাবর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে একই ধরনের পার্টিকেল রয়েছে, অনুরূপভাবে এখানে দেখেন কিন্তু ভিন্ন ভিন্ন পার্টিকেল রয়েছে। এই এটাকে যদি আমরা এ বি সি ধরি, তাহলে এবি বরাবর একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাট বিসি বরাবর ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে পার্টিকেলের। সো এবি বরাবর মেজারমেন্ট নিলে আর বিসি বরাবর মেজারমেন্ট নিলে দুইটা কিন্তু এক হবে না। সেটি বলা হচ্ছে যে এদের ভৌত তাপীয় বৈদ্যুতিক পরিবাহিত প্রতিসাঙ্ক স্ফটিকের বিভিন্ন দিক বরাবর ভিন্ন হতে পারে। এদেরকে বলা হচ্ছে আমরা আয়নোস্ট্রপি। আর এই জিনিসটা মনে রাখতে হবে, এটি একটি ক্রিটিক্যাল টার্মিনোলজি, এবং এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে থাকে এগুলো। আচ্ছা, এগুলো আমরা পড়লাম। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে জানা দরকার, পূর্ণাঙ্গ স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এই জিনিসটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করছি যে আমরা তো আমাদের সাথে থাকবেন। আমরা পরের ভিডিওতে এই পূর্ণাঙ্গ স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ।